দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা, আমরা গত লেকচারে অর্থাৎ গত মঙ্গলবারে তোমাদের জন্য মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতির মজুত পণ্য হিসাবের বইতে লেখার যে দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে কালান্তিক মজুত পদ্ধতি এবং নিত্য মজুত পদ্ধতি। এই দুটো পদ্ধতি নিয়ে আমি একটু আলোচনা করেছিলাম। তো আমার কথাই ছিল যে আজকে আমরা পরবর্তী ক্লাসে আমরা ওই পদ্ধতিগুলোকে কিভাবে আমরা প্রয়োগ করব, অর্থাৎ বাস্তবে কিছু লেনদেন থাকলে সেই লেনদেনগুলোকে আমরা কিভাবে কালান্তিক বা নিত্য মজুত পদ্ধতিতে প্রয়োগ করব, এই বিষয়টা আজকে আমাদের শেখার কথা ছিল। তো সেই আলোকে আমি আসলে তোমাদের মানে সময় নষ্ট না করার কারণে করব না বলেই আমি আগেই বোর্ডে একটা গাণিতিক সমস্যা তৈরি করে রেখেছে। তোমরা এই ক্লাসটা দেখার আগে মানে দেখার সময় সবার আগে এই প্রশ্নটাকে তোমাদের খাতায় তুলে নেবে। তারপরে তোমরা আমি কিভাবে করেছি প্রশ্নটা দেখবা আর আমার সমাধানের দিকে লক্ষ্য রাখবা, তাহলে কিন্তু বুঝতে পারবা। কিন্তু এইভাবে তুমি বুঝতে পারবা না যদি তুমি টেনেই যখন তুমি তো এটা বারবার দেখতে পারবা না, যার কারণে তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবে দেখবা। তো আসো আমরা জানি যে আমাদের মজুত পণ্য হিসেব রক্ষণ করার দুটো পদ্ধতি আছে, একটা কালান্তিক মজুত পদ্ধতি এবং একটা নিত্য মজুত পদ্ধতি। তো আমি তোমাদেরকে বলেই এসেছি যে আমরা নবম শ্রেণী থেকে অদ্যাবধি যাই করে এসছি না কেন আমরা কালান্তিক মজুত পদ্ধতিতেই করে এসছি। তো সেই কারণে আজকে আমি আমার যে গাণিতিক সমস্যাটা বোর্ডে দেওয়া আছে, এটাকে আমরা নিত্য মজুত পদ্ধতি হলে কীভাবে হিসাবের বইতে সংরক্ষণ করতাম, এটা নিয়ে আমি আজকে সমাধানটা করে দিচ্ছি। তো সবাই একটু খেয়াল করো। আজকে ক্লাসটা আমি খুব বেশি লেংদি করবো না, কারণ যেহেতু প্রশ্ন দেওয়া আছে আমাদের এটা করতে যতক্ষণ লাগে ততক্ষণ শুধু একটু মনোযোগ সহকারে দেখো। তো দেখো এখানে আমাদের আছে জানুয়ারির 1 তারিখে ধারে 10,000 টাকার পণ্য ক্রয়, আমরা বাকিতে 10,000 টাকার পণ্য ক্রয় করেছি। আমরা যার কাছ থেকে ক্রয় করেছি তিনি আমাদেরকে শর্ত দিয়েছেন 2-10, অর্থাৎ আমি যদি তাকে 10 দিনের মধ্যে টাকা প্রদান করতে পারি সেক্ষেত্রে তিনি আমাকে 2% বাট্টা প্রদান করবে, নিট 20। তবে 10 দিনের মধ্যে যদি না দিতে পারি সর্বোচ্চ 20 দিনের মধ্যে তার সম্পূর্ণ টাকা নিট টাকাটা আমি পরিশোধ করতে বাধ্য। FOB শিপিং পয়েন্ট। FOB কি? FOB হচ্ছে ফ্রি অন বোর্ড, অর্থাৎ বোর্ড মানি আমরা এখানে বোঝাচ্ছি হচ্ছে জাহাজ ভাড়া, অর্থাৎ এখানে জাহাজ ভাড়া মাফ। FOB হচ্ছে একটা চুক্তি, পরিবহন সংক্রান্ত চুক্তি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সম্পন্ন হয়ে থাকে। ভালো করে খেয়াল করো, FOB হচ্ছে ফব বলি আমরা অনেকে বা FOB বলি। FOB হচ্ছে একটা চুক্তি, এটা একটা অ্যাগ্রিমেন্ট, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সংগঠিত হয়ে থাকে, চুক্তিতে হয়ে থাকে কি নিয়ে? পণ্যের বহন খরচ কে বহন করবে এই বিষয় সম্পর্কিত একটা চুক্তি। দেখো আমার কাছে তোমার কাছে মনে হতে পারে যে একটা পণ্য বহন করার জন্য বুঝে আবার চুক্তি করতে হয়। আসলে তুমি যেটা আপাত দৃষ্টিতে ভাবছি যে খুব স্বল্প টাকার কিছু পণ্য ক্রয় বিক্রয় করা হবে, আসলে না। এই মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতিতে যারা আসলে অনুসরণ করে থাকে তারা খুব বড় বড় লটে পণ্য ক্রয় করে থাকে, যার পরিবহন খরচ অনেক হয়ে থাকে, যার কারণে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আসলে সবগুলো বিষয় নিয়েই একটা লিখিত চুক্তি হয়ে বাঞ্ছনীয়। সেই জন্য FOB একটা এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টটা হচ্ছে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে পণ্যের বহন খরচ কে প্রদান করবে এই সম্পর্কিত একটা চুক্তি হচ্ছে FOB এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টের দুই ধরনের কি? একটা হচ্ছে FOB ডেস্টিনেশন আর একটা হচ্ছে FOB শিপিং পয়েন্ট। ডেস্টিনেশন অর্থ হচ্ছে FOB ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্যস্থল। ধরো আমি পণ্য ক্রয় করেছি, আমি যার কাছ থেকে পণ্যটা ক্রয় করেছি যিনি পণ্যের সরবরাহকারী তার সাথে আমার এগ্রিমেন্টটা হলো এই যে FOB ডেস্টিনেশন, অর্থাৎ আমার ডেস্টিনেশন পর্যন্ত আমার পণ্যের জাহাজ ভাড়া মাফ। সেক্ষেত্রে আমাকে কিন্তু কোনো বহন খরচ পরিশোধ করতে হবে না। যিনি বিক্রি করবেন তিনি পণ্যের বহন খরচ প্রদান করবেন, কারণ আমার সাথে তার এগ্রিমেন্ট হচ্ছে কোন পর্যন্ত? ফ্রি ডেস্টিনেশন পর্যন্ত। ডেফিনেটলি আমার পণ্যের ডেস্টিনেশন হচ্ছে আমার বিজনেস। তো তিনি যেখান থেকে আমার পণ্য সাপ্লাই করবেন তিনি ঠিক আমার প্রতিষ্ঠানের আমার ডেস্টিনেশন পর্যন্ত পণ্য পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় বহন খরচ তিনি প্রদান করবেন। সেই জন্য আমরা সংক্ষিপ্তভাবে বলে থাকি, যদি আমাদের প্রশ্নে বলা থাকে FOB ডেস্টিনেশন, সেই ক্ষেত্রে বিক্রেতা পণ্যের বহন খরচ প্রদান করবেন। আবার আমরা যদি পণ্য বিক্রি করি আমাদের সাথে যদি আমাদের ক্রেতার এমন কোনো এগ্রিমেন্ট হয়ে থাকে যে এগ্রিমেন্ট হচ্ছে FOB ডেস্টিনেশন, সেই ক্ষেত্রে কিন্তু আমার ওই ক্রেতার ডেস্টিনেশন পর্যন্ত পণ্য পৌঁছে দেওয়ার রেসপন্সিবিলিটি আমার, আমি পণ্যের বহন খরচ প্রদান করব। ঠিক আছে? আরেকটা হচ্ছে FOB শিপিং পয়েন্ট, অর্থাৎ জাহাজ ঘাট বলি আমরা, বন্দর বলি, যেখানে জাহাজে নোঙর করা হয় সেখানে বলি আমরা শিপিং পয়েন্ট। ধরতে পারো পোর্টে এসে জাহাজ নোঙর করে, পোর্টের ডকে মাল রেখে দেয়, এইখানে হচ্ছে আমাদের এই পর্যন্ত ফ্রি। অর্থাৎ তার মানে হচ্ছে এই যে যদি আমি যদি পণ্য ক্রয় করি সেই ক্ষেত্রে যদি আমার
মানে আমার বিক্রেতার সাথে আমার এমন চুক্তি হয়ে থাকে যে FOB শিপিং পয়েন্ট, সেই ক্ষেত্রে মনে রাখবা তিনি ফ্রি কোন পর্যন্ত, শিপিং পয়েন্ট পর্যন্ত ফ্রি। এরপরে আমি আমার ডেস্টিনেশন অর্থাৎ আমি আমার বিজনেসে মাল নিয়ে আসার যাবতীয় খরচ আমাকে বহন করতে হবে। যার কারণে আমরা বলে থাকি যদি আমাদেরকে বলে দেয় FOB শিপিং পয়েন্ট, সেই ক্ষেত্রে পণ্যের বহন খরচ আমরা ক্রেতারা বহন করব। আর যদি বলা থাকে FOB ডেস্টিনেশন, সেই ক্ষেত্রে পণ্যের বহন খরচ বিক্রেতা বহন করবে। দ্যাটস এন্ড। এবার আসো, তাহলে এখানে শর্ত হচ্ছে এই যে FOB শিপিং পয়েন্ট, তার মানে পণ্যের যদি কোনো বহন খরচ পরিশোধ করতে হয় সেটা আমি বহন করব, কারণ আমি ক্রেতা, শিপিং পয়েন্ট থাকলে ক্রেতাই বহন করবে। 4 তারিখে আছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, চলো আমরা জাবেদা দাখিলা দেওয়া শুরু করে দিই নিত্য মজুদ পদ্ধতিতে। আমি চেষ্টা করতেছি একটু এই জায়গাটুকুর মধ্যে শেষ করার জন্য। আমি নিত্য মজুদ পদ্ধতিতে শেষ করাবো, কারণ কালান্তিক সম্পর্কে আমরা অনেকেই অবগত। আচ্ছা, জানুয়ারি 1 তারিখ আমি ধারে পণ্য ক্রয় করেছি 10,000 টাকার। আমার জাবেদা হচ্ছে, নর্মালি আমরা কালান্তিকে যে জাবেদা দিয়ে থাকি, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কিন্তু এই ক্ষেত্রে তো আমি নিত্য মজুদ পদ্ধতিতে, আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছি, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় পরিবহন, ক্রয় বাট্টা, এই 4টা জিনিসকে আমরা মজুদ পণ্য বলবো। ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় পরিবহন, ক্রয় বাট্টা, 4টা জিনিস। ঠিক আছে, আসো মজুদ পণ্য হিসাব ডেবিট, 10,000 টাকা, পাওনাদার বা প্রদ হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট 10,000 টাকা। ব্যাখ্যা আমাদের একই রকম। ব্যাখ্যা হচ্ছে এইটুকু, ধারে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। ব্যাখ্যার মধ্যে আমি মজুদ পণ্য বা ক্রয় এগুলো টানার দরকার নেই, যা ধারে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। এবার আমাদের জানুয়ারির 4 তারিখ আছে ক্রয় পরিবহন পরিশোধ করা হলো। তো আমি যে পণ্য ক্রয় করেছি তার জন্য আমি বহন খরচ পরিশোধ করব জানুয়ারির 4। এখানে আমরা নর্মালি যখন কালান্তিকে জাবেদা দিয়ে থাকি, আমরা নবম শ্রেণী থেকে অদ্যাবধি পর্যন্ত যে জাবেদাগুলো দিয়ে আসছে, সেই ক্ষেত্রে নিঃসন্দেহে তোমরা বলেছো যে ক্রয় পরিবহন ডেবিট, নগদান ক্রেডিট। বাট নিত্য মজুদ পদ্ধতিতে ক্রয় পরিবহনকে ক্রয় পরিবহন বলা যাবে না, সেটাকে বলতে হবে মজুদ পণ্য। মজুদ পণ্য হিসাব ডেবিট 500 টাকা, নগদান হিসাব ক্রেডিট 500 টাকা। দেখো ব্যাখ্যা একই রকম, ক্রয় পরিবহন পরিশোধ করা হলো। আসো এবার আমরা এই জায়গাটুকু নিয়ে নিই। এরপর হচ্ছে আমাদের জানুয়ারির 5, আমরা আবার ধারে পণ্য বিক্রয় 20,000 টাকার, আমরা আবার বাকিতে 20,000 টাকার পণ্য ক্রয় বিক্রি করেছে। শর্ত হচ্ছে 2/10/29 আমি আমার কাস্টমারকে শর্ত দিয়েছি যে আপনি যদি আমাকে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাকে 2% টাকা ছেড়ে দিব, অন্যথায় আপনি সর্বোচ্চ 30 দিনের মধ্যে আমার সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন। FOB ডেস্টিনেশন, অর্থাৎ তার সাথে আমার শর্ত হচ্ছে আমি আমার রেসপন্সিবিলিটিতে, আমি আমার পয়সায়, আমার টাকায় আমি তার গন্তব্যস্থলে মাল পৌঁছে দিয়ে আসবো। ঠিক আছে, যদি ভাড়া দিতেই হয়। ক্রয় মূল্য হচ্ছে 12,000 টাকা, অর্থাৎ আমি তার কাছে 20,000 টাকায় যে পণ্যটা বিক্রয় করেছি, ওই পণ্যটা আমার কেনা মূল্য ছিল 12,000 টাকা। কারণ আমি তোমাদেরকে বলেছি যে নিত্য মজুদ পদ্ধতিতে আমরা মজুদ পণ্যের হিসাব রক্ষণ করতে গেলে আমাদেরকে অবশ্যই বিক্রিত পণ্যের 2টা মূল্য উল্লেখ থাকবে। একটা হচ্ছে আমি বিক্রি করেছি কত টাকায়, আর আমার পণ্যটা কেনা ছিল কত টাকায়। কত টাকায় বিক্রি করলাম, কত টাকার পণ্য, এই টাকায় এবং টাকার দুটো শব্দই আমরা হিসাবের বইতে, দুটো জিনিসই আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করতে হবে। তো আসো আমাদের জাবেদাটা কেমন হবে। জানুয়ারি 5, এখানে আমি 2টা জাবেদা দিব। একটা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, $20,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। ব্যাখ্যা হচ্ছে বাকিতে পণ্য বিক্রি করা হলো। দ্বিতীয় জাবেদাটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট 16,000 টাকা, মজুদ পণ্য চলে গেছে, মজুদ পণ্য হিসাব ক্রেডিট 16,000 টাকা।
এই ব্যাখ্যা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় হিসাবভুক্ত করা হলো, বিক্রিত পণ্যের ব্যয় হিসাবভুক্ত করা হলো। এবার 8 তারিখ ক্রয় ফেরত, অর্থাৎ আমি যে 1 তারিখে পণ্য ক্রয় করেছি সেখান থেকে আমি 2000 টাকার পণ্য ফেরত দিয়ে দিয়েছি। তো চলো আমরা ফেরত দিয়ে দেই। জানুয়ারির 8 তারিখ পাওনাদার হিসাব ডেবিট, 2000 টাকা। ক্রয় ফেরতকে ক্রয় ফেরত বলা যাবে না, আমরা জানি নিত্য মজুদ পদ্ধতিতে এটাকে মজুদ পণ্য বলা হয়। মজুদ পণ্য হিসাব ক্রেডিট 2000 টাকা। ব্যাখ্যা হচ্ছে সেম, ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। 8-এর পরে 9 তারিখে পাওনাদারকে পরিশোধ, অর্থাৎ আমি যে জানুয়ারি মাসের 1 তারিখে পণ্য ক্রয় করেছিলাম 10,000 টাকার, এখন আমি পাওনাদারকে টাকা পরিশোধ করছি। তো যেহেতু আমি এখন আমার পাওনাদারকে টাকা পরিশোধ করছি, আমার কিছু ভাবার ব্যাপার আছে। ব্যাপারটা কি? আমাকে দুইটা জিনিস ভাবতে হবে। একটা হচ্ছে আমার কোনো ফেরত আছে কি না, দ্বিতীয়ত হচ্ছে আমি তার দেয়া অফারটা আসলে লুফে নিতে পেরেছি কিনা, বাট্টার অফারটা। এই দুইটা জিনিস হিসাব করে আমি টাকা পরিশোধ করবো অলওয়েজ। 1 নম্বর হচ্ছে আমি 10,000 টাকার পণ্য ক্রয় করেছিলাম, কিন্তু আমি আবার এইমাত্র 2,000 টাকার পণ্য ফেরত দিলাম, তাহলে তার সাথে আমার চূড়ান্ত লেনদেনটা হবে 8,000 টাকা নিয়ে। একটা বিষয় সেটেলড, অলরেডি সেটেলড হয়ে গেছে এটা, যে আমি 10,000 টাকার পণ্য ক্রয় করেছিলাম, আমি আবার 2,000 টাকার পণ্য ফেরত দিয়ে দিয়েছি, তাহলে তার সাথে আমার লেনদেনটা হবে, চূড়ান্ত লেনদেন হবে 8,000 টাকা নিয়ে। এই একটা গেল। দেন আসো আরেকটা নিয়ে, যে তার কাছে আমি পণ্য ক্রয় করেছিলাম 1 তারিখে, তাকে আমি টাকা দিচ্ছি 9 তারিখে। তিনি কিন্তু আমাকে সময় দিয়েছিল 10 দিন। 1 তারিখে পণ্য ক্রয় করে যদি তিনি আমাকে 10 দিন সময় দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমি তাকে 10 তারিখের মধ্যে টাকা দিলেই কিন্তু আমি বাট্টাটা পেয়ে যাব। আমি সেই ক্ষেত্রে তাকে টাকা দিচ্ছি 9 তারিখে, ডেফিনেটলি আমি বাট্টাটা পাবো। আমি তাকে কোনো ক্রমেই 8,000 টাকা পরিশোধ করব না, কারণ তিনি আমাকে যে অফারটা দিয়েছেন আমি জিতে গিয়েছি, অতএব আমি তাকে 2% টাকা দিব না। এইটা হিসাবটা করতে হবে। 1 তারিখে ক্রয় করেছে, 10 দিন সময় দিয়েছে, 10 তারিখ লাস্ট ডেট, টাকা দিচ্ছি 9 তারিখে। অবশ্যই আমি ডিসকাউন্টিং পিরিয়ডের মধ্যেই টাকা দিচ্ছি। আমি তাকে কোনো ক্রমেই 10,000 টাকা পরিশোধ করবো, 8,000 টাকা পরিশোধ করব না, আমি 2% টাকা কেটে রেখে পরিশোধ করব, কারণ এই অফারটা তিনি আমাকে দিয়েছেন। এবার আসো, তাহলে আমি টাকা পরিশোধ করি। পাওনাদার হিসাব ডেবিট, 8,000 টাকা। তার মধ্যে আমি নগদ দিব 98%, আর ক্রয় বাট্টা, যেটাকে আমরা নিত্য মজুদ পদ্ধতিতে বলবো মজুদ পণ্য হিসাব 2%, অর্থাৎ 160 টাকা আমি তাকে দিব না, আর 7,840 টাকা আমি তাকে দিব। এই দেখো হিসাবটা। তিনি আমার কাছে যে 8,000 টাকা পাবেন, তিনি 10,000 টাকা পাওনা ছিলেন, এই মাত্র তাকে আমি 2,000 টাকা পণ্য ফেরত দিয়ে পাওনাদারকে ডেবিট করেছে। তাহলে পাওনাদার ক্রেডিট ছিল 10,000, ডেবিট করেছি 2,000, টাকা পাবে 8,000। 8,000 টাকার মধ্যে আমি যেহেতু বাট্টাকালীন সময়ের মধ্যে টাকা পরিশোধ করছি, আমি ডেফিনেটলি তাকে 2% টাকা দিব না, 98% টাকা দিব। হিসাবটা এক টানা করে ফেললাম। 12 তারিখ বিক্রয় ফেরত। এই যে আমি পণ্য বিক্রি করলাম 5 তারিখে, এখান থেকে আবার আমাকে 5,000 টাকার পণ্য ফেরত দিয়েছেন। সেই পণ্যটা আমার কেনা ছিল 4,000 টাকা, কারণ নিত্য মজুদ পদ্ধতিতে আমার দুইটাই দরকার। একটা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, 5,000, দেনাদার হিসাব ক্রেডিট 5,000। বিক্রিত পণ্য ফেরত আসলো। এবার আমার আবার মজুদ পণ্য হিসাব ডেবিট, অর্থাৎ এই জাবেদাটাকে বিক্রির সময় দ্বিতীয় জাবেদা যেটা, সেটাকে আমি উল্টাই দেব। মজুদ পণ্য হিসাব ডেবিট 4,000, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট, বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট 4,000। এই দেখো শেষ আমার 12 তারিখ। এবার আমার 18 তারিখ দেনাদারের কাছ থেকে আদায়। তো যেহেতু আমি আমার পাওনাদারকে টাকা পরিশোধ করা, আমি দুইটাই ধাপে আমি হিসাব নিকাশ করে থাকি, কোনো ফেরত আছে কিনা, অর্থাৎ চূড়ান্ত লেনদেনটা কত টাকার, এবং আমি বাট্টাটা জিতে নিতে পারলাম কিনা। তো সেই ক্ষেত্রে আমিও আমার দেনাদারের কাছ থেকে যদি টাকা আদায় করতে হয়, আমার দেনাদারের জন্য আমাকে দুই হিসাব করতে হবে, তিনি আমাকে কোনো পণ্য ফেরত দিলেন কিনা, প্লাস
তিনি আমার বার্তার অফারটা লুফে নিতে পেরেছেন কিনা। তো আসো, আমি পণ্য বিক্রি করেছি 5 তারিখে, সময় দিয়েছি 10 দিন। এই যে 10 দিন, 5 তারিখে 10 দিন সময় দিলাম, লাস্ট ডেট হচ্ছে 14 তারিখ। 5 সহ গুনবা, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এই 10 দিন। এই 14 তারিখ লাস্ট ডেট, কিন্তু তিনি আমাকে টাকা দিচ্ছেন 18 তারিখে। আমি তাকে 1 টাকাও ছাড় দিব না। তার কাছ থেকে আমি টাকা পাই কত? 16,000 টাকা। 20,000 টাকার মধ্যে তিনি আমাকে 5,000 টাকার পণ্য ফেরত দিয়েছেন, তাহলে আমি তার কাছ থেকে টাকা পাই হচ্ছে 15,000। এই 15,000 টাকাই আমি তার কাছ থেকে নিয়ে নিব 18 তারিখে। 18 তারিখে আমরা টাকা নিচ্ছি, নগদান হিসাব ডেবিট 15,000 টাকা, দেনাদার হিসাব ক্রেডিট, 15,000 টাকা। আমি তার কাছ থেকে 15,000 টাকা নিয়ে নিলাম, 1 টাকাও ছাড়ি নাই। দেখো, কারণ তারিখে তিনি জিততে পারেননি। এবার আসো 25 তারিখ, নগদ বিক্রয়, যার ক্রয় মূল্য ছিল 6,000, তো আমি 8,000 টাকার পণ্য বিক্রি করেছি, এটা আমার কেনা ছিল 6,000। দুটো জাবেদা আমাদেরকে দিতে হবে। নগদান হিসাব ডেবিট 8,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 6,000 টাকা, 8,000 টাকা। আমি বিক্রি করলাম, নগদে পণ্য বিক্রি করা হলো। এবার আমি আরেকটা জাবেদা দিব, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, 6,000, মজুত পণ্য হিসাব ক্রেডিট, 6,000। আমার শেষ। প্রথম জাবেদাটা হচ্ছে নগদে পণ্য বিক্রি করা হলো, এরপরের জাবেদাটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় হিসাবভুক্ত করা হলো। লাস্ট ওয়ান আমার হচ্ছে 30 তারিখ। 30 তারিখে আমাকে বলা আছে আসবাবপত্র ক্রয়। এখন এটা নিয়েও কি আমরা কালান্তিকার নিত্য ভাববো? না। একটা জিনিস মাথায় রাখবা, আমাদের আসলে এই পদ্ধতিগুলো নিত্য এবং কালান্তিক, এই দুইটা পদ্ধতি হচ্ছে কার জন্য? ব্যবসায়িক পণ্য হিসাব রক্ষণ করার ক্ষেত্রে। আসবাবপত্র আমার ব্যবসায়িক পণ্য না, এটাকে নিয়ে আমি ওই ধরনের চিন্তা ভাবনাই করবো না। আসবাবপত্র আমার যেহেতু সম্পদ, আমরা ব্যবসায়িক পণ্য ব্যতীত অন্য যে কোনো কিছুই ক্রয় করি না কেন, আমরা একটা জেনারেল দিব, এবং সাধারণভাবে আমরা যেটা দিয়ে থাকি সেটাই আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এর বাইরে নিত্য আর কালান্তিক পণ্য ছাড়া অন্য কিছু নিয়ে ভাববা না। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। শুধু আমরা এই জাবেদাটা দিব, নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, এটা হচ্ছে আমাদের 5,000 টাকা। এই হলো আমাদের নিত্য মজুদ পদ্ধতিতে জাবেদা দেওয়ার সিস্টেম। এখন কালান্তিকে হলে কি হবে একটু খেয়াল করো। যদি আমি কালান্তিকে দিতাম, এখানে মজুদ পণ্য না লিখে আমি লিখতাম ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, জাস্ট মজুদ পণ্য জায়গায় ক্রয়। এখানেও আমি লিখতাম পণ্যের ক্রয় পরিবহনের জন্য ক্রয় পরিবহন ডেবিট, নগদান ক্রেডিট, মজুদ পণ্য লিখতাম না। বিক্রয়ের ক্ষেত্রে আমি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট লিখতাম, বাট এইটা আমি দিতাম না। দ্বিতীয় জাবেদাটা আমরা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ কালান্তিক মজুদ পদ্ধতি বিক্রিত পণ্যের ব্যয় হিসাবভুক্ত তখন করেন না। এখানে আমরা লিখতাম পাওনাদার হিসাব ডেবিট, মজুদ পণ্য হিসাব ক্রেডিট, যেহেতু ফেরত আমরা এখানে মজুদ পণ্য লিখতাম না, আমরা লিখতাম হচ্ছে ক্রয় ফেরত। এরপর হচ্ছে আমাদের 9 তারিখে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, মজুদ পণ্য। এই মজুদ পণ্যের জায়গায় আমি লিখতাম ক্রয় বার্তা। এখানে বিক্রয় ফেরত ডেবিট, দেনাদার ক্রেডিট, এই জাবেদাটা আমি লিখতাম না, রোমান 2 জাবেদাটা। নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট সব ঠিকই থাকবে, নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট এটাও ঠিক থাকবে, কিন্তু এই রোমান 2 এর জাবেদাটা আমরা দিব না। আর আসবাবপত্র যা আছে তাই। তো দেখো, কালান্তিক সম্পর্কে কিন্তু আমরা অনেক আগ থেকে অবগত, এবং আমরা জানি, আমরা আসলে অভ্যস্ত এই কাজগুলো করতে। নিত্যটা আমাদের জন্য একটু নতুন হয়ে দাঁড়িয়েছে। তো তোমরা যদি কিছুদিন চর্চা করতে থাকো, আমার মনে হয় নিত্যটা তোমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। তো আসলে কোনো কিছুকেই খাটো করে দেখার সুযোগ নেই। তোমাদের এক্সামে যে কি আসবে, জাবেদা থেকে যদি প্রবলেম আসে, দেখো তোমাদের শর্ট সিলেবাসের মধ্যে এই ধরনের একটা কথাই বলা আছে যে কালান্তিক মজুদ পদ্ধতি এবং নিত্য মজুদ পদ্ধতি। তো তুমি মোটেই এটাকে অ্যাভয়েড করতে, ছোটো করে দেখতে পারি না। আমাদেরকে প্রত্যেকটা বিষয় সমগুরুত্ব দিয়ে দেখতে হবে, যদিই না চলে আসে। তো আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা এই গাণিতিক সমস্যাটাকে নিজেরা একাধিকবার চর্চা করলে দেখবা এইটা সম্পর্কে তুমি সম্পূর্ণ অবগত। আজকে এই পর্যন্ত। আজকে আর আমি লম্বা করলাম না। পরের ক্লাসে আমরা এমনই আরেকটা গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।